আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম তাহা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। কর্মজীবী নারীদের জন্য জেলা উপজেলায় হোস্টেল করার ঘোষণা। বেগম রোকেয়া দিবসে 5 বিশিষ্ট নারীকে পদক প্রদান। যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। খালেদা জিয়া, তারেক মির্জা, ফখরুল, বাবুনগরী সহ 6 জনের বিরুদ্ধে মামলা, হুমকি, ভাঙচুর ও মানহানির অভিযোগ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার বিচারের ঘোষণা। জাতির পিতার হত্যায় ষড়যন্ত্রকারীরাই জড়িত বলে অ্যাটর্নি জেনারেলের মন্তব্য। পিকে হালদারের গ্রেপ্তার বিষয়ে অগ্রগতি 3রা জানুয়ারির মধ্যে জানানোর নির্দেশ। মামলায় আরও 2 জন অন্তর্ভুক্ত। এবং অক্সফোর্ডের ভ্যাকসিন কার্যকর বলছেন গবেষকরা। দায়িত্ব নেয়ার 100 দিনের মধ্যেই বাইডেনের 10 কোটি মানুষকে টিকার প্রতিশ্রুতি। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। জাতির পিতার জন্মশতবর্ষে বিশেষ চলচ্চিত্রের মহরতের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবার বিস্তারিত। মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্ম না হলে এদেশের মুসলিম নারীরা শিক্ষিত হতে পারতেন না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী উন্নয়নের লক্ষ্যে শুধু রাজধানীতে নয়, জেলায় এবং উপজেলা পর্যায়ে কর্মজীবী নারী হোস্টেল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমা ইসলামের রিপোর্ট। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আজ জন্ম ও মৃত্যুর দিন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেগম রোকেয়া দিবসের আলোচনা এবং রোকেয়া পদক 2020 অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোকেয়া দিবসে পদকপ্রাপ্ত বেগম মুস্তারি শফির জীবন সংগ্রামের বক্তব্যে চোখ ভারী হয়ে ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। স্মরণ করে আমার স্বামী শহীদ ডাক্তার মোহাম্মদ শফিকে 2 ট্রাক অস্ত্র নিজ বাড়িতে রেখেছিলেন। পাকিস্তান হানাদার বাহিনী 1971 সালে 7 এপ্রিল ধরে নিয়ে যায়, তাদের আর ফিরে পায়নি। পাকিস্তান আমলে নারীদের বাধা এবং অবহেলার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই অবস্থা পরিবর্তনে বঙ্গবন্ধুর অবদানের কথাসহ সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নানা প্রচেষ্টার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এসে মায়ের সন্তানের পরিচয়ে মায়ের নামও আমি সংযুক্ত করে দিয়েছি, যে শুধু বাবার নাম না, মায়ের নামও থাকবে। যে কারণ সন্তান ধারণ করে মা, লালন পালন করে মা, তার নামটা কেন থাকবে না। মাতৃত্বকালীন ছুটি আমি 6 মাস করে দিয়েছি। কর্মজীবী মহিলাদের হোস্টেল নির্মাণ করে দিচ্ছি যাতে তারা ভালোভাবে থাকতে পারে। এটা শুধু ঢাকা শহরে না, আমরা এখন জেলা উপজেলা পর্যায় পর্যন্ত আমরা এই কর্মজীবী হোস্টেল নির্মাণ করে দেবো, যাতে সব জায়গায় মেয়েরা যেন সুরক্ষিত থেকে তাদের কর্মক্ষেত্রে তারা কাজ করতে পারে। কারণ অনেক সময় তাদের সমস্যা হয়, সেই সমস্যাটা দূর করবারও আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। নারীদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া সমাজ ও শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব নয় বলেও জানান প্রধানমন্ত্রী। অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে বড় মুক্তি, তাই নারীদের আত্মনির্ভরশীল হওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী। মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই অর্থনৈতিক স্বাধীনতাটা যদি থাকে, সে যদি কিছু অর্থ উপার্জন করে, তাহলে পরিবারে তার একটা অবস্থান থাকে। পার্লামেন্টে স্পিকার, লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য অপোজিশন, ডেপুটি লিডার সবাই মহিলা। দীর্ঘদিন এই ব্যবস্থাটা চলছে, সেটা একদিক দিয়ে খুবই সারা বিশ্বব্যাপী এটা খুব সমাদৃত হয়। আবার শান্তিরক্ষা মিশনে আমাদের মেয়েরা খুবই ভালো কাজ করছে। যখনই আমরা যাই, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল সবসময় এ ব্যাপারে প্রশংসা করে। এবছর বেগম রোকেয়া দিবসে সমাজের নারী জাগরণে বিভিন্ন ক্ষেত্রে নানা অবদান রাখায় 5 জন মহিয়সী নারীকে রোকেয়া পদক 2020 প্রদান করা হয়। বিশেষ এই দিনে কন্যা সাইমা হোসেনের জন্মদিন উপলক্ষে মা হিসেবে তাকে শুভেচ্ছা জানিয়ে সবার কাছে কন্যার জন্য দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আজকে 9 ডিসেম্বর বেগম রোকেয়ার জন্মদিন, সেই সাথে সাথে আমার মেয়ে সাইমা হোসেন, তারও জন্মদিন আজকে। কাজে আমি সাইমার জন্য
আপনাদের কাছে দোয়া চাই যে চ্যানেল আই সমাজে আপনি জানেন যে প্রতিবন্ধী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 6 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বাংলাদেশ জননেত্রী পরিষদ। সিএমএম আদালতে পরিষদের সভাপতি এবি সিদ্দিকী আবেদনটি করেন। মামলার অন্য আসামিরা হলেন হেফাজতে ইসলামের জুনায়েদ আহমেদ বাবুনগরী, খেলাফত মজলিসের মামুনুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সৈয়দ ফয়জুল করিম। বাদী বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে অন্যরা ক্ষমতার অপব্যবহার এবং ভাঙচুর করে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন। বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেবেন আদালত। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। প্রতিবাদ কর্মসূচিতে বিশিষ্টজনেরা অভিযোগ করেছেন, বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের যারা হত্যা করেছিল সেই ষড়যন্ত্রকারীরাই ভাস্কর্য ভাঙচুর করছে। শাকির আদনানের রিপোর্ট। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে প্রতিদিনই রাজধানী সহ সারা দেশে চলছে বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কটূক্তিকারীদের বরদাস্ত করা হবে না। যারা এই ধরনের অন্যায় অবিচারের সাথে, যারা এই ধরনের দেশদ্রোহিতার সাথে সম্পৃক্ত হবে, তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, তার প্রত্যেককে আমরা বিচারের সম্মুখীন করবো। বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি আঘাত বাংলার এই দামাল ছেলেরা বেঁচে থাকতে কোনোদিন সেটা বরদাস্ত করবে না। যারা বাবুনগরী মনে করেছিলেন শাপলা চত্বর দখল করলে বাংলাদেশ দখল হয়ে যাবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যতদিন জীবিত আছি এই বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না। মানববন্ধন করেছে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, মুক্তিযুদ্ধ মঞ্চ এবং মৌলবাদ বিরোধী সাংবাদিক সমাজ সহ বিভিন্ন সংগঠন। এরা পাকিস্তানের প্রতিমুখ, এরা আইএসের দালাল। ধর্মকে অপব্যবহার করার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ইস্যু তৈরি করার লক্ষ্যে তারা যে কাজটা করছে, তাদের এই প্রচেষ্টা সফল হবে না। দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় কর্মসূচি থেকে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বিপুল অঙ্কের অর্থ নিয়ে পালিয়ে যাওয়া পিকে হালদারকে ইন্টারপোলের সহায়তায় ধরে আনার অগ্রগতি ৩রা জানুয়ারির মধ্যে জানাতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্তের অগ্রগতিও জানাতে বলেছেন আদালত। পিকে হালদারের প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ও আত্মীয়কে মামলার পক্ষ করে হাইকোর্ট বলেছে, দুর্নীতির বিরুদ্ধে দুদককে জিরো টলারেন্স দেখাতে হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 274 কোটি 91 লাখ টাকার বেশি অর্থ পাচারের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে তাদের আবেদনে 25 নভেম্বর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারিক আদালত। যদিও এই খবর 2রা ডিসেম্বর জানতে পারে দুদক। বুধবার মামলার এফআইআর এবং গ্রেপ্তারি পরোয়ানার নথি দুদক হাইকোর্টে দাখিল করে। এ সময় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পক্ষে উজ্জ্বল কুমার নন্দী এবং অমিতাভ অধিকারী পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন। এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। আমরা রাষ্ট্রপক্ষ থেকে অপোজ করেছিলাম যে এরা মূলত মামলাকে দীর্ঘায়িত করার জন্য এবং মামলার তদন্তকে বাধাগ্রস্ত করার জন্য এরা আবেদন করেছে। তারপরও কোর্ট সন্তুষ্ট হয়ে ওদের আবেদন মঞ্জুর করেছে। আজকে কোর্ট বলেছেন আজকে অ্যান্টি করাপশন ডে, সুতরাং দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সবাই জিরো টলারেন্স থাকতে হবে। দুপক্ষের যুক্তি শুনে আদেশ দেন হাইকোর্ট। আমি 3রা জানুয়ারি দুপুর 12টার মধ্যে দিবেন এবং আমাদেরকে বললেন আপনারা একটা প্রোগ্রেস রিপোর্ট দিবেন যে ইন্টারপোলের মাধ্যমে যে আপনারা তাকে পাঠিয়েছেন সর্বশেষ অবস্থা জানাবেন আর তদন্তের সর্বশেষ কি অবস্থা। দুদক হাইকোর্টকে জানান তারা পিকে হালদারের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ করে শিগগিরই অভিযোগপত্র জমা দেবেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা কার্যকর ও নিরাপদ বলে প্রতিবেদন প্রকাশ করেছে মেডিসিন জার্নাল দ্য ল্যান্সেট। করোনা মহামারীতে এই টিকা বড় অবদান রাখবে বলে জানিয়েছেন গবেষকরা। ফাইজার বায়োএনটেকের করোনা টিকা 95% কার্যকর ও নিরাপদ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ঔষধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। ভ্যাকসিনটির অনুমোদন বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠকে বসবে তারা। দায়িত্ব নেয়ার 100 দিনের মধ্যে 10 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 70টি কম আয়ের দেশে প্রতি 10 জনের 9 জনই করোনা টিকা থেকে বঞ্চিত হবার আশঙ্কা প্রকাশ করেছে দ্য পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুর 1টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা ভাইরাসে বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 24 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 6,930 জন। মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,772 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,05,966 জন। সুস্থতার হার 83.86%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 16,972 এবং পরীক্ষা হয়েছে 17,042। এই সময় শনাক্ত 2,159। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 4,84,104 জন। শনাক্তের হার 12.67। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে শক্তিশালী জরুরিভাবে বৈশ্বিক জলবায়ু জোটের প্রয়োজন। প্যারিস চুক্তির 5ম বার্ষিকীতে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস রাখার গতি ত্বরান্বিত করার লক্ষ্যে থিম্পু অ্যামিশন সামিটের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে সম্মিলিতভাবে জরুরি ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে। সম্মেলনে ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং, জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং COP26 চেয়ার অলোক শর্মাও ভাষণ দেন। I would also like to flag that the Paris Agreement reaffirmed the obligations of the developed countries for mobilizing climate finance. MDBS, IFIS should come forward for more vigorous provision of climate financing through concessional finance and debt relief, and ensure the access to technology for all. Moreover, extreme weather events are already displacing many more people than violent conflicts. ছাত্রকৃষি অনুশীলনে যুক্ত হয়ে বহু প্রাপ্তির বার্তা শোনাচ্ছেন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর SM আমিনুল ইসলাম। বলেছেন, সামগ্রিক সুস্থতার জন্য ছাত্রকৃষি এক অনন্য উদ্যোগ। শাইখ সিরাজের ছাত্রকৃষি রিপোর্ট। 10 বছর আগে উঠেছিলেন লালমাটিয়ার নিজের ফ্ল্যাটে। তখন থেকেই নতুন করে হাতেখড়ি কৃষি অনুশীলনে। এই সময় এসে জীবনে দারুণ উপলব্ধি যুক্ত হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক SM আমিনুল ইসলামের। আমি চিন্তা করলাম যে কিভাবে আমি আমার ভালো লাগার সময় কাটানো এবং সমাজের প্রয়োজনে বা পরিবেশের জন্য কি করতে পারি। তখন আমি এই গাছ কিনা এবং মাটি, তারপর পরিত্যক্ত যে বিভিন্ন বালতি আছে, রঙের ডিব্বা আছে, এগুলা সংগ্রহ করে মাটি গোবর এনে এগুলাতে শুরু করি। আর আপনাকে দেখে আমি বিভিন্ন প্রোগ্রাম দেখি, ওগুলা দেখে আমি উৎসাহিত, অনুপ্রাণিত হয়েছি। 4,500 বর্গফুটের ছাদ কৃষি। এখানেই নিজস্ব নান্দনিকতা দিয়ে সাজিয়েছেন 250 রকমের গাছগাছালির সংসার। এইগুলো মালটা? হ্যাঁ, মালটা বর্তমানে বাংলাদেশে এমন একটা অবস্থা যে আমার খেয়াল আছে যখন পিরোজপুরে প্রথম ওই রেবতী শিকদারের মালটা দেখাই, তারপর থেকেই মালটার সম্প্রসারণ। এখন তো সারা দেশে মালটা আর মালটা। এবং কেউ দেখলাম যে 40 লক্ষ টাকাও ইনকাম করে। যারা চুয়াডাঙ্গার একজন আছেন বাবুল, দেখেছেন বোধহয়, ও তো 1 কোটি টাকার উপরে বিক্রি করেছে মালটা। ওই তো স্যার। আর আমি তো যা শখের বসে। আর এটা হচ্ছে কমলা স্যার। নিজের বাড়ি নয়, তারপরও অন্য ফ্ল্যাট মালিকদের বুঝিয়ে প্রফেসর আমিনুলের এই ছাদ কৃষির উদ্যোগ এখন এই সবুজ প্রাঙ্গণ মুগ্ধ করছে সবাইকে।
আমরা প্রথম আমরা এটা ভাবতে পারি নাই এটা এত সুন্দর হবে। আজকাল অনেক ছাদে অনেকে করে সময় এবং সুযোগটা দিতে পারে না, কিন্তু উনি এত একটা অর্গানাইজ হতে পারে যে আমি একটু দেখি, বাস ওই পর্যন্ত। ওনার একক ইনিশিয়েটিভ এত সুন্দর, এত একটা বাগান, কাউকে কোনো হ্যাম্পার না করে। দেখেন আপনি চলেন বা হাঁটেন বা ঘুরেন, আপনাকে কোনোভাবেই আপনাকে ক্লান্ত অনুভব করবেন না, কোনো একটা অবস্ট্রাকশন মনে হবে না, কোনো একটা অসামঞ্জস্য মনে হবে না। আমার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমার কয়েকজন কলিগ তারা অলরেডি ছাদ বাগান করছে, আর আমি ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোলার হিসাবে ওখানেও স্যার শুরু করে দিয়েছি। শাইখ সিরাজ, চ্যানেল আই। বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন আগামীকাল বিকেল 3:05 হৃদয় মাত্র মানুষের ডাক অনুষ্ঠানে। এবার বিজয়ের মাস ডিসেম্বর। একাত্তরে পাকিস্তানের পরাজয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখন হানাদার বাহিনীর পতন ঠেকাতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হয় মার্কিন রণতরী ৭ম নৌবহর। তবে মার্কিন হস্তক্ষেপ ব্যর্থ করে দিতে আশপাশের এলাকায় অবস্থান নেয় সোভিয়েত সাবমেরিন সহ যুদ্ধজাহাজ। বাংলাদেশের পক্ষে সোভিয়েত ইউনিয়ন ও ভারতের নৌশক্তির কারণে ব্যর্থ হয় ৭ম নৌবহর নিয়ে মার্কিন পরিকল্পনা। ওবায়দুর রশিদের রিপোর্ট। 1971 সালের 9 ডিসেম্বর তাদের ৭ম নৌবহরকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হতে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন। মার্কিন পরিকল্পনায় গঠিত হয় অপারেশন 74 টাস্ক ফোর্স। 10 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করতে রওনা হয় ৭ম নৌবহর। এর প্রধান উদ্দেশ্য ছিল প্রায় শত্রুমুক্ত হয়ে যাওয়া বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর পতন ঠেকানো। পাকিস্তানিদের হয়ে নৌ, বিমান ও স্থলপথে যুদ্ধের পাশাপাশি প্রয়োজনে পাকিস্তানি সেনাদের পালিয়ে যেতে সহায়তাও ছিল মার্কিন রণতরী পাঠানোর উদ্দেশ্য। মার্কিন ৭ম নৌবহর পাকিস্তানকে সহায়তা করতে আসতে পারে এমন খবর আগে থেকে ছিল সোভিয়েত ইউনিয়ন, ভারত এবং বাংলাদেশের কাছে। মার্কিন নৌবহরকে প্রতিহত করতে তাই প্রস্তুতিও ছিল আগে থেকে। আমরা পাকিস্তানের হানাদার মুক্ত হতে না পারি সেই লক্ষ্যে আমেরিকান ৭ম নৌবহর তারা পাঠিয়েছিল। সেদিন তৎকালীন সোভিয়েত রাশিয়া তারা আমাদের স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা নিয়েছিল, অবস্থান নিয়েছিল, এবং তারাও বলেছিল যে ৭ম নৌবহর ফেরত আনা না হয় তারা আরেকটা যুদ্ধ জাহাজ সেই ৭ম নৌবহরকে প্রতিহত করার জন্য পাঠাবে। একদিকে আন্তর্জাতিক জলসীমায় সোভিয়েত শক্তি, অন্যদিকে বাংলাদেশের চালনা থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলীয় অঞ্চলে থাকা পাকিস্তানি ছোট বড় সকল জাহাজ, নৌযান ও অবকাঠামো ধ্বংস এবং কক্সবাজার বিমানবন্দরকে ব্যবহার অনুপযোগী করে দেয় বাংলাদেশ এবং ভারতের নৌবাহিনী। পাকিস্তান তাদের শেষ হাতিয়ার হিসেবে মার্কিন ৭ম নৌবহরকে ব্যবহার করতে চাইলেও শেষ পর্যন্ত তা পুরোপুরি ব্যর্থ হয় বাংলাদেশ নৌবাহিনী এবং দুই বন্ধু রাষ্ট্রের তৎপরতায়, আর তা ত্বরান্বিত করে বাংলাদেশের বিজয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল। তাহা আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। অনেকদিন পর ফুটবল বিশ্ব দেখল মেসি আর রোনালদোর দ্বৈরথ। সেই দ্বৈরথে অবশ্য শেষ হাসি হেসেছেন রোনালদোই। আর আজকের আয়োজনের শুরুতেই থাকবে সেই খবর। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ে জি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করল তারা। চতুর্থ রেফারির বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে ইস্তাম্বুল বাসেকশেহির খেলোয়াড়রা মাঠ ছাড়ায় পিএসজির বিপক্ষে পরিত্যক্ত হওয়া সেই ম্যাচ আজ রাতে হবে, জানাচ্ছেন সাদি মাহমুদ। বার্সেলোনা জুভেন্টাস দুই দলের নকআউট পর্ব নিশ্চিত হয়েছে আগেই। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি দুই দল।
শীর্ষস্থানের হাতছানি সঙ্গে ঘরের মাঠের সেই হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে শুরুটা দুর্দান্ত করে জুভেন্টাস। ২০ মিনিটের মধ্যেই ২ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ম্যাচের ১২ মিনিটেই ডি বক্সে ফাউলের শিকার হন ক্রিস্টিয়ানো। তারই সফল স্পট কিকে এগিয়ে যায় সফরকারীরা। ১-০ লিড জুভেন্টাসের। আসরে টানা ৩ ম্যাচে গোল পেলেন CR7। মিনিট ১০ পরই দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাককেনি। ডান দিক থেকে কুয়াদ্রাদোর ক্রস ডান পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের ৭ম মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় জুভেন্টাসের কাছে। বার্সেলোনার ডি বক্সে ডিফেন্ডার ক্লেমো লংলের হাতে বল লাগলে VAR এর সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবারও সেই রোনালদো। রেফারি রোমানিয়ার সেবাস্তিয়ান কলটেস্কুর বর্ণবাদী মন্তব্য এবং পরবর্তীতে রোমানিয়ার রেফারি ওভিডিও হাটেগান কর্তৃক পিয়েরেকে লাল কার্ড দেখানোর ঘটনায় উত্তাল ফুটবল দুনিয়া। প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে PSG ও বাসেকশেহরির ম্যাচের ১৪ মিনিটে এই ঘটনা ঘটে। রেফারিদের বর্ণবাদী আচরণের প্রতিবাদে বাসেকশেহরির পুরো দল এবং নেইমার, এমবাপ্পের মতো PSG-র কিছু অশ্বেতাঙ্গ ফুটবলার মাঠ ছাড়লে ম্যাচ সফরও বাতিল হয়, তাহলে আরও বড় সমস্যার সম্মুখীন হবে লঙ্কান ক্রিকেট। দেশের সবচেয়ে আদরের সন্তান প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার প্রতি এবার শোভা পাবে আর্জেন্টিনার কাগজের নোট পেশ হয়। ৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তির ছবি ১,০০০ পেসো মূল্যমানের কাগজের নোটে রাখার দাবি উঠেছে আর্জেন্টিনার পার্লামেন্টে। ম্যারাডোনার ছবি কাগজের নোটের এক পিঠে এবং ৮৬ বিশ্বকাপে হ্যান্ড অফ গড গোলের ছবি আরেক পিঠে রাখার প্রস্তাব দিয়েছেন সিনেট সদস্য নোরমা দুরাঙ্গো। সিনেটের অন্যান্য সদস্যরা তার প্রস্তাবে সমর্থন জানালেও হ্যান্ড অফ গড গোলের পরিবর্তে অন্য ছবি দিতে বলেছেন। ম্যারাডোনার স্মরণে স্মারক ডাকটিকিট প্রকাশের প্রস্তাব করা হয়েছে পার্লামেন্টে। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি তাহার কাছে। রাহুল, আপনাকে ধন্যবাদ। এবার অন্যান্য সংবাদ। ঢাকার একটি অভিজাত হোটেলে চলছে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2020-এর প্রস্তুতি পর্ব। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা ছাড়াও এবার মোট 14টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। সুলতানা হিমু জানাচ্ছেন বিস্তারিত। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ে রাঙিনায়, চিত্তে প্রাণের সঞ্চার যোগায় সঙ্গীত। সে সঙ্গীতকে মানুষের কাছে নিয়ে যায় সঙ্গীতজ্ঞ আর শিল্পীরা। তাই তো বাংলাদেশের সঙ্গীত জগতে যারা রেখেছেন অসামান্য অবদান, তাদেরই সম্মান জানাতে চলছে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2020 আয়োজনের প্রস্তুতি। এবার একটা কোলাবোরেশন হচ্ছে, লাইক অভিনেতা অভিনেত্রীরা গায়ক গায়িকাদের সাথে পারফর্ম করছে। এটা একটা বিশাল চমক। গান পছন্দ করি কিন্তু কখনো গাওয়ার সাহস করিনি। এই প্রথম একটু সাহস করলাম। তো কণা আর ইমরানের অনুপ্রেরণাতে মাহমুদুন নবী এবং সাবিনা ইয়াসমিন ওনাদের গাওয়া সেই গান, সিনেমার গান তুমি যে আমার কবিতা, এই গানটি আমি গেয়েছি আর সিথি সাহা গেয়েছে। যাই সবকিছু মিলে যদি দর্শক শ্রোতার যদি ভালো লাগে, আসলে গান তো শোনার ব্যাপার। খারাপ সময়ের মধ্যে দিয়ে এত চমৎকার একটা আয়োজন করা হচ্ছে, সেজন্য অবভিয়াসলি আমরা খুবই এক্সাইটেড এই আয়োজনটার জন্য। 15তম এই আসরের প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ফাউন্ডেশন, সহযোগী পৃষ্ঠপোষক ইভ্যালি। অনুষ্ঠানটির পরিচালনায় আছেন ইজাজ খান স্বপন। সব মিলিয়ে কোভিড পরিস্থিতি মাথায় রেখে আনন্দঘন অনুষ্ঠান উপহার দিতে প্রস্তুত আয়োজকরা। চলচ্চিত্রের কিছু মানুষকে গানের মাধ্যমে আনার জন্য সেদিক দিয়ে আমরা নুসরাত ফারিয়াকে পেয়েছি। বড় বড় যারা শিল্পী আছেন তাদেরকে পেয়েছি, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, ফেরদৌস আরা, অনিমা রায়, আমরা অপু বিশ্বাসকে পেয়েছি। This is one of the most the biggest event that we ever had in our hotel. We put all of our team are very excited. This is a pandemic situation, but we make sure all places are sanitized, all the guests are wearing masks. এই বছর সঙ্গীতে অসামান্য অবদানের জন্য 14টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার দেয়া হবে। আজীবন সম্মাননা পাচ্ছেন ব্যান্ড জগতের কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ। 10 ডিসেম্বর সন্ধ্যায় পর্দা উঠবে এবারের ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2020 আসরের। 2021 সালের 1 জানুয়ারি
নতুন বছরের প্রথম দিন অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় সম্প্রচার করা হবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি নিচ্ছি, বিরতির পর জানিয়ে ফিরব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 250 কেজির বোমা সদৃশ বস্তু যে ধর্মান্ধদের পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের স্থান আর বাংলাদেশে হবে না। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের ভাস্কর্য বিএনপি তৈরি করেছিল। বিএনপিকে ভাস্কর্য নিয়ে তাদের বক্তব্য স্পষ্ট করতে হবে। ধর্মান্ধ গোষ্ঠীকে পরাভূত করে বাংলাদেশ রচিত হয়েছে। স্বাধীন বাংলাদেশে তাদেরকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যায় না। তাদেরকে অনুরোধ জানাবো, ভাস্কর্য নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনারা বিভ্রান্তির হাত থেকে মুক্ত হন এবং চোখ মেলে সারা পৃথিবীর দিকে তাকান। অন্যথায় দেশের মানুষ যেভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে, এই বিক্ষোভের আগুন আপনাদের গায়ে লাগবে। এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতে কৃষি আইন সংশোধনে কেন্দ্রীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত কৃষকরা। তারা সাফ জানিয়ে দিয়েছেন, সংশোধন নয়, কৃষি আইন বাতিল করতে হবে। তাদের দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। 14 ডিসেম্বরের মধ্যে আবারও দেশজুড়ে আন্দোলনে নামার কথাও জানিয়েছে কৃষক সংগঠনগুলো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কৃষক প্রতিনিধিরা এ পর্যন্ত 5 দফা বৈঠক করলেও কোনো সমাধানে আসতে পারেননি। এরপর মোদী সরকারের মন্ত্রীদের সঙ্গে কৃষক নেতাদের আজ যে বৈঠক হওয়ার কথা ছিল তাও বাতিল করেছেন কৃষকরা। বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে এরই মধ্যে বিভিন্ন রাজ্য থেকে ট্রাক্টর নিয়ে রাজধানী নয়াদিল্লির দিকে যাচ্ছেন তারা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। জাতির পিতার জন্মশতবর্ষে তরুণ প্রজন্মের ভাবনা নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নন্দিত নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ। স্ফুলিঙ্গ নামের এই চলচ্চিত্রে অভিনয় করবেন মামুনুর রশিদ, পরিমণি, জাকিয়া বাড়ি মমো এবং এই প্রজন্মের শিল্পীরা। আক্তার হোসেনের রিপোর্ট। ফাগুন হাওয়ায় এর সাফল্যের পর এবার তরুণ প্রজন্মকে নিয়ে নতুন চলচ্চিত্র স্ফুলিঙ্গ নির্মাণ করতে যাচ্ছেন তৌকির আহমেদ। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি। রাজধানীতে মহরত অনুষ্ঠানে তৌকির আহমেদ জানান, মুজিব শতবর্ষের এই সিনেমায় দেশ নিয়ে তরুণদের আবেগ ফুটিয়ে তোলা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, তার বিশ্বাস, তার সততা এবং তরুণ সমাজের মধ্যে সেটাকে পরিচয় করিয়ে দেবার একটি তাগিদ। আজকের যে তারুণ্য হয়তো অনেক সময় আমাদের উদ্ভ্রান্ত মনে হয়, তারাই কিন্তু যখন বঙ্গবন্ধুর চেতনার সঙ্গে পরিচিত হন, তার আদর্শের সঙ্গে পরিচিত হন, 52 বা 71-এর সাথে পরিচিত হন, তার স্পিরিট কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে মঞ্চ ও টেলিভিশনের জ্যেষ্ঠ শিল্পীরাও এতে অভিনয় করছেন। ওর সাফল্য দেখে কখনো কখনো ঈর্ষান্বিত হয়েছি, ক্ষুব্ধ হয়েছি যে আমাকে নেয় না কেন। এই চেতনা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। আমি মনে করি যে আপনারা আপনাদের চলচ্চিত্রের জন্য সঠিক লোককে নির্বাচিত করেছেন। আনন্দের মধ্যে দিয়ে যে তৌকির আমাদেরকে নতুন করে নতুন প্রজন্মকে সেই কথাগুলো আনন্দের মধ্যে দিয়ে গেলাবে, আনন্দের মধ্যে দিয়ে পরিচয় করাবে, আনন্দের মধ্যে দিয়ে নতুন করে বঙ্গবন্ধুকে চেনাবে, সেইটি হচ্ছে কি অনেক বেশি একটি। আমি তার বিশ্বাসের মর্যাদা রাখবো। আমি ট্রাই করবো 100% তার ঠিকঠাক মতো যে ক্যারেক্টারটা আমাকে দেখেছে সেটাকে মানে ঠিকঠাক মতো ফুটিয়ে তুলেছে। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে 11 ডিসেম্বর স্ফুলিঙ্গ চলচ্চিত্রের শুটিং শুরু হবে। এই বৃষ্টি তোমার নামে আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবার অর্থনীতি সংবাদ। মুজিব বর্ষের অঙ্গীকার ইএফডিতে এনবিআর
এই স্লোগানে বৃহস্পতিবার জাতীয় মূসক দিবস এবং 15 ডিসেম্বর পর্যন্ত মূসক সপ্তাহ পালন করবে এনবিআর। সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম জানিয়েছেন, ক্রেতা যাতে ইএফডি মেশিন ব্যবহারে উদ্বুদ্ধ হয় সেজন্য প্রতি মাসে লটারির ব্যবস্থা করা হয়েছে। সর্বোচ্চ 1 লাখ থেকে 10,000 টাকা পর্যন্ত 101টি পুরস্কার দেওয়া হবে। 2020 সালের 30 জুন পর্যন্ত সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী 9টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে এনবিআর। এবার চট্টগ্রাম সংবাদ। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা স্বাধীনতার বিরুদ্ধে একটি বড় আঘাত। 71-এ যারা গণহত্যা ও নারী ধর্ষণ সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল তারাই এই স্বাধীন বাংলাদেশকে আবার আঘাত হানতে চায়। মুক্তিযুদ্ধের বিজয় মাসে ওই পরাজিত শক্তিকে পরাহত করতে হবে। নগরের আন্দরকিল্লা চত্বরে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন, সহ সভাপতি আলহাজ নঈমুদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল সহ অন্যরা। এবার পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের শ্রমিক, কর্মচারী ও আখ চাষী ফেডারেশনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হয়েছে। বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও আখ চাষী ফেডারেশন ঘোষিত 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে 5 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত রয়েছে লাগাতার কর্মসূচি। শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি পালন করে চিনিকল ডিস্টিলারির প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ ও দর্শনা শহরের বিক্ষোভ মিছিল করেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মাদারীপুরের রাজৈরের নয়াকান্দি থেকে আহত অবস্থায় বিরল প্রজাতির একটি ঈগল পাখি উদ্ধার করেছেন স্থানীয় 2 যুবক। রাজৈর উপজেলা বন বিভাগে ঈগলের চিকিৎসার ব্যবস্থা করেছে। এখন দেখবেন এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রূপান্তরযোগ্য বৈশিষ্ট্য সহ 400 কোটি টাকার পারপেচুয়াল বন্ড ইস্যু করবে যমুনা ব্যাংক। ব্যাংকের 13তম বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান। ভার্চুয়ালি সভায় ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবারও অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি নিচ্ছি। বিরতির পর জানিয়ে ফিরব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 250 কেজির বোমা সদৃশ বস্তু উদ্ধার, মুক্তিযুদ্ধের সময় বলে বিশেষজ্ঞদের ধারণা।